নমস্কার বন্ধুরা, কাহিনী এআই এর আরও একটি গল্পে আপনাদের স্বাগত জানাই। এখানে প্রযুক্তি ও কল্পনা মিলে গড়ে উঠেছে এক গল্পের জগৎ। আজ শোনাব এক অন্যরকম গল্প, মানে গা ছমছমে আর কি। তো ঘটনাটা মন্দারমণির। বন্ধু, মানে স্কুলের বন্ধু, অনিন্দ, শুভ্র, গার্গী, নিশা, প্রীতম আর মৈনাক অনেক দিন পর একসাথে ছুটি কাটাতে গেছে। উপলক্ষটাও বেশ স্পেশাল। শুভ্র আর গার্গীর বিয়ে, ফাইনালি ওদের বহুদিনের প্রেম পরিণতি পাচ্ছে। বেশ আনন্দের মাহল। কিন্তু এর মধ্যেই হঠাৎ করে শুভ্র প্ল্যানচেটের আইডিয়াটা দিল। নিশা তো খুব ভীতু, সে শুনেই একদম বেঁকে বসল, না না, ওসব করা যাবে না। বাকিরাও একটু কেমন কেমন করছিল, মানে খুব একটা উৎসাহ দেখাচ্ছিল না। প্রীতম, ও আবার একটু ঠোঁট কাটা টাইপের, সোজা শুভ্রকে বলে বসল, তোর মাথায় এসব ফালতু জিনিসই আসে না রে। আসলে কি বলুন তো, গার্গীকে নিয়ে শুভ্র আর প্রীতমের মধ্যে একটা পুরনো চাপানুতর ছিল। শেষমেশ অনিন্দর কথায় সবাই রাজি হলো। ঠিক হলো, আচ্ছা হোক একবার প্ল্যানচেট। হোটেলেরই একটা কটেজে আয়োজন হলো। কাঠের টেবিল এলো, মোমবাতি, সাদা কাগজ, পেন্সিল সব রেডি। ঠিক হলো ওদের স্কুলের পুরনো টিচার তুষারকান্তিবাবু, মানে যিনি মারা গেছেন, তাকে ডাকা হবে। প্রীতম রাজি হলো মিডিয়াম হতে। ব্যাস, আলো নিভিয়ে দেওয়া হলো, মোমবাতি জ্বলল। নিশা বলল ওর নাকি দম বন্ধ লাগছে, তাই এসি বন্ধ করে কটেজের জানলাটা খুলে দিল। সবাই চোখ বন্ধ করে তুষার স্যারের কথা ভাবছে, চুপচাপ। কিছুক্ষণ পর অনিন্দ, ও হঠাৎ দেখল জানলার পর্দার কাছে কি যেন একটা নড়ে গেল, একটা ছায়ার মতো। আর ঠিক তখনই গায়ে একটা কেমন গরম হাওয়া লাগলো ওর, অদ্ভুত। প্রায় সঙ্গে সঙ্গেই টেবিলটা ক্যাচ করে নড়ে উঠল। সবাই তো চমকে চোখ খুলে ফেলেছে। আর তখনই প্রীতমের শরীরটা কেমন যেন দুলে উঠল, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। শুভ্র জিজ্ঞেস করলো, আপনি কে? প্রীতম একটা অন্যরকম গলায় বলল, আমি আমি তুষারকান্তি। বলার চেষ্টা করলো আর কি, কিন্তু তারপরেই খেয়ে হারিয়ে ফেলল। নিজের গলাতেই বলে উঠল, ধুর, পদবিটা কি ছিল রে স্যারের? তখনই সবাই বুঝল এটা আসলে শুভ্রর প্ল্যান, একটা প্র্যাঙ্ক, হয়তো গার্গীকে ভয় দেখানোর জন্য। গার্গী ভীষণ রেগে গেল, মানে খুব অপমানিত বোধ করলো বোধহয়। সে রেগে মেগে শুভ্রর সাথে ঘর থেকে বেরিয়ে গেল। প্ল্যানচেট ওখানেই শেষ। ঘুমটা হুট করে ভেঙে গেল। ওর মনে হলো কেউ কেউ যেন ওর মুখের ওপর গরম নিঃশ্বাস ফেলছে। চোখ খুলে যা দেখল, মানে রক্ত জল হয়ে যাওয়ার মতো অবস্থা। নিশার পাশে বিছানার ওপর বসে আছে একটা ভয়ঙ্কর মূর্তি। আগুনে ঝলসে গেছে যেন সারা শরীর, মুখটা বিভৎস, চোখ দুটো যেন আগুনের গোলা, লাল। অনিন্দ ভয়ে চিৎকার করে উঠল, নিশা! চিৎকারের সঙ্গে সঙ্গে মূর্তিটা উধাও, মিলিয়ে গেল। নিশা ধড়মুড়িয়ে উঠে বসলে। অনিন্দ ওকে সামলালো, বলল, কিছু না তো, আমি দুঃস্বপ্ন দেখছিলাম। আসল ঘটনাটা বলল না। পরের দিন সকাল হলো, সি বিচে ঘুরতে গিয়ে আরেকটা অদ্ভুত জিনিস ওরা দেখল। প্রীতম একা একা হেঁটে যাচ্ছে সোজা সমুদ্রের দিকে, কেমন যেন ঘোরের মধ্যে। ডাকছে সবাই, কিন্তু প্রীতমের কোনো হুঁশ নেই, সাড়া দিচ্ছে না। প্রায় কোমর পর্যন্ত জলে নেমে গেছে। তখন অনিন্দ আর ময়নাক দৌড়ে গিয়ে ওকে টেনে তুলল, কিন্তু প্রীতম কিচ্ছু বলতে পারল না। কেন এমন করছিল কিচ্ছু মনে নেই ওর। পরে হোটেলের এক কর্মচারীর থেকে একটা পুরনো ঘটনা শোনা গেল। এই হোটেলটা যেখানে হয়েছে সেখানে আগে নাকি একটা বস্তি ছিল, আর প্রীতমের যে কোম্পানি, তারাই নাকি ওই বস্তি উচ্ছেদের কাজ পেয়েছিল। কিন্তু বস্তির লোকেরা জায়গা ছাড়তে চায়নি। তারপর একদিন রহস্যজনকভাবে আগুন লেগে যায় বস্তিতে। অনেকেই বলা বলি করে কাজটা নাকি প্রীতমের কোম্পানির লোকেরাই করেছিল, জোর করে উচ্ছেদের জন্য। সেই আগুনে যামিনী মাসি বলে এক বয়স্ক মহিলা পুড়ে মারা যান। উনি নাকি ভালো করে হাঁটতেও পারতেন না। সেদিন রাত্রে অনিন্দ আবার ওর কটেজে, আবার সেই অদ্ভুত গরম হাওয়াটা অনুভব করল সে, আর দেখল সেই ছায়ামূর্তিটা দাঁড়িয়ে আছে ঘরের মধ্যে। এবার কিন্তু অনিন্দর পুরো শরীরটা অবশ হয়ে গেল, নড়ার ক্ষমতা নেই। প্রীতমকে ডাকবে বলে পাশের বিছানার দিকে তাকালো, দেখল প্রীতম নেই, বিছানা খালি। ছায়ামূর্তিটা ওর দিকে তাকিয়ে এত বিভৎসভাবে ঘাড়টা বেঁকালো, অনিন্দ আর সহ্য করতে পারল না, জ্ঞান হারালো। সকালে যখন জ্ঞান ফিরল, শুনল প্রীতম নিখোঁজ, পাওয়া যাচ্ছে না। ওর ফোন, ওয়ালেট সব বালিশের পাশে, কিন্তু মানুষটা নেই, উধাও। পুলিশে খবর দেওয়া হলো, মিসিং ডায়েরি হলো, কিন্তু মন মরা হয়ে বাকি 5 জন কলকাতা ফিরে এলো। দিন 10-12 কেটে গেছে। হঠাৎ মন্দারমণি থানা থেকে ফোন, সমুদ্রে নাকি একটা বডি পাওয়া গেছে, খুব খারাপ অবস্থা, পোড়া, বিকৃত,
আইডেন্টিফাই করতে হবে। আবার সেই মন্দারমণি, সেই হোটেলেই উঠল ওরা 5 জন। রাতে অনিন্দর ফোনের চার্জারটা দরকার ছিল, ওটা নিশার কাছে ছিল, তাই ও নিশার কটেজে গেল। গিয়ে দেখল ঘরের আলো নেভানো, ভেতরে আবছা আলোয় বিছানার পাশে দাঁড়িয়ে আছে সেই আগুনে ঝলসানো মূর্তিটা। অনিন্দর গলা শুকিয়ে গেছে, মূর্তিটা ধীরে ধীরে ঘুরল, আর অনিন্দ দেখল ওটা নিশা। নিশার মুখে একটা কেমন যেন ঠান্ডা হাসি। বলল, সব গন্ডগোল করল ওই প্রীতমটা। প্ল্যানচেটের দিন ও তুষার স্যারের কথা ভাবেনি, ও যামিনী মাসির কথা ভেবেছিল। নিশা বলল সে আসলে যামিনী মাসির আত্মায় আবিষ্ট, প্রীতমকে তার অন্যায়ের শাস্তি পেতেই হতো। এরপর নিশা যা বলল তা আরও ভয়ঙ্কর। যামিনী মাসির একজন পঙ্গু স্বামী ছিল, কান্তি মেশো। যামিনী মাসি চায় কান্তি মেশোর আত্মা অনিন্দর শরীরে আশ্রয় নিক। অনিন্দ নড়তে পারছে না, শরীরটা যেন পাথর, চিৎকারও করতে পারছে না। নিশা মানে যামিনী মাসি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। অনিন্দ চোখ বন্ধ করে ফেলল, শেষবারের মতো পেল সেই পোড়া গন্ধটা আর অসহ্য গরম হাওয়াটা। গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। আজ তাহলে আসি, ভালো থাকবেন।